আমরা আজকে তাহলে ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত রাজ্যগুলো নিয়ে আলোচনা করব। আমি এই রাজ্যের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে এই এখন যে স্লাইডটা শো করেছে এটাতে এগুলো হচ্ছে সমস্ত ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের চিত্র, তাই না? দেখো প্রথম রাজ্যটা কি আমাদের, প্রথম ইউক্যারিওটার প্রথম রাজ্যটা হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা রাজ্যের যেই জীবটার চিত্র তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যামিবার চিত্র, এবং এরা সাধারণত এককোষী বা বহুকোষী হতে পারে। অ্যামিবার দেহ কিন্তু এককোষী, অ্যামিবার দেহটা একটা মাত্র কোষ দ্বারা গঠিত, কিন্তু এই প্রোটিস্টা রাজ্যের যে অন্যান্য প্রাণীগুলা তারা অন্যান্য জীবগুলা তারা কিন্তু আবার বহুকোষী। প্যারামেসিয়াম এককোষী, তারপরে স্পাইরোগাইরা শৈবাল। স্পাইরোগাইরা শৈবাল তো তোমরা ক্লাস 7 এ এঁকেছো, 6 এ এঁকেছো মনে হয়, 7 এ আমি এঁকে দেখিয়েছি। তো এই স্পাইরোগাইরা শৈবাল ওটা কিন্তু আবার বহুকোষী। অ্যামিবা এককোষী, কিন্তু স্পাইরোগাইরা শৈবাল হচ্ছে বহুকোষী। তার মানে প্রোটিস্টা রাজ্যের জীবরা এককোষী বা বহুকোষী। এরা এককভাবে থাকতে পারে, যেমন সিঙ্গেল ওরা এককভাবে অবস্থান করে। আবার কেউ কেউ কি হতে পারে একসঙ্গে দলবদ্ধ হয়ে অর্থাৎ কলোনিয়াল ভাবে অবস্থান করতে পারে। আবার কেউ কেউ সুতার মতো, যেমন স্পাইরোগাইরা শৈবালের কথা বলছি, স্পাইরোগাইরা শৈবালে কি অনেকগুলো কোষ একসঙ্গে থাকে, এরা ফিলামেন্ট বা সুতার মতো গঠন করে অবস্থান করে। এবং এই রাজ্যের জীবদের নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু কি আছে এদের, যেমন ব্যাকটেরিয়ার কি বলেছিলাম নিউক্লিয়ার রেটিকুলাম এর চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম এগুলো কিছুই থাকে না। কিন্তু এই প্রোটিস্টা রাজ্যের জীবদের কি নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে, এবং সেখানে ক্রোমাটিন তন্তুতে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে, এই জিনিসগুলো থাকবে। তারপরে এদের খাদ্য গ্রহণ কি ধরনের হবে, এরা কেউ কেউ খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে গ্রহণ করে, কেউ ফটোসিনথেটিক অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। যেমন স্পাইরোগাইরা শৈবাল কিরকম রং দেখতে, কিরকম বলতো, কারো মনে আছে স্পাইরোগাইরা শৈবাল দেখতে কিরকম? সবুজ কালার, সবুজ বর্ণের। তার মানে সবুজ মানে কেন সবুজ? ম্যাম প্লাস্টিকের কারণে। হ্যাঁ প্লাস্টিড আছে, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এরা কি হচ্ছে সবুজ বর্ণের। এবং সবুজ বর্ণের তার মানে এদের দেহে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণকণিকা, যার কারণে গাছের পাতা সবুজ হয়, কাণ্ড সবুজ হয়। তো স্পাইরোগাইরা সেগুলো কিন্তু সবুজ, স্পাইরোগাইরা শৈবাল সবুজ। তাহলে এই কারণে কেউ কেউ কিন্তু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, ওই যে তোমাদের একটু আগে চিত্রটা দেখাইলাম, যে স্পঞ্জের মধ্যে কিভাবে পানিটা পড়ছে শুষে নিচ্ছে, এইরকম শোষণ পদ্ধতিতে কেউ কেউ খাদ্য গ্রহণ করে, আবার কেউ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আচ্ছা, তারপরে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের অযৌন প্রজনন ঘটে, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু মিলন ছাড়া যে বংশবৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলছি মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় এদের অযৌন জনন ঘটে, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা থেকে চারটে এরকম ভাবে এদের সংখ্যা বৃদ্ধি হইতে পারে। কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক, এইরূপ দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। হ্যাঁ, তার মানে কি, আচ্ছা ওইটা আমি তোমাদেরকে একটা চিত্রে দিয়ে দেখাবো যে দুইটা স্পাইরোগাইরা শৈবাল যখন কাছাকাছি আসে তখন দুইটা কোষ থেকেই একটা থেকে পুংগ্যামেট আর একটা স্পাইরোগাইরা শৈবালের মধ্যে প্রবেশ করে। তোমরা তো মই দেখেছো, মই চিনো কেউ? মই দিয়ে কি করে? মই দিয়ে গাছে উঠে। হ্যাঁ, গাছে উঠতে পারে বা অন্য কোনো উঁচু জায়গায় উঠতে গেলে কোনো জিনিসপত্র নামাতে গেলে মই দিয়ে আমরা নামাতে পারি। তো মইয়ের একটা পাশের
এটা মনে করো যে একটা স্পাইরোগেরাস শৈবাল আর একটা স্পাইরোগেরাস শৈবাল, পাশাপাশি দুইটা কি হয় মাঝখানে আঠিগুলো দিয়ে যুক্ত থাকে। তো এইরকম দুইটা স্পাইরোগেরাস শৈবাল যখন কাছাকাছি আসে একটার থেকে গ্যামেট আরেকটার মধ্যে চলে যায়, এটাকে আমরা বলি কনজুগেশন। এটা তোমাদেরকে আমি পরে চিত্রটা দেখাবো। আচ্ছা, এইভাবে কনজুগেশন এর মাধ্যমে এদের মানে জনন ঘটে, আর কি যৌন জনন ঘটে, দুইটা গ্যামেটের মিলন হয়, কিন্তু এদের কোনো ভ্রূণ হয় না। আমাদের উন্নত জীবে কি হয়, ভ্রূণ তৈরি হয়। তোমাদেরকে যখন ক্লাস 8-এ উদ্ভিদের বংশবৃদ্ধি পড়েছে তখন সেখানে দেখিয়েছি না যে স্লাইডের মধ্যে ভ্রূণ কিভাবে হয়, বীজ থেকে যে নিষেকের পরবর্তী ধাপটা দেখানো হয়েছে, খেয়াল আছে তোমাদের? সেখান থেকে হ্যাঁ ওইভাবে ভ্রূণ তৈরি হয়, কিন্তু এদের কিন্তু ভ্রূণ তৈরি হয় না। আমাদের মতো উন্নত জীবে যেমন আমাদের কি হয়, স্তন্যপায়ী প্রাণীর মাতৃগর্ভে সন্তান জরায়ুর মধ্যে থাকে, তো সেইখানে একটা ছোট্ট রক্তবিন্দু থেকে সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, ভ্রূণ থাকে। মাতৃগর্ভে যখন অবস্থান করে প্রথম দিকে তখন আমরা তাকে বলি ভ্রূণ, কিন্তু এদের ক্ষেত্রে কোনো ভ্রূণ তৈরি হয় না। আচ্ছা, তারপরে আসি আমরা, এটা কোন রাজ্য, পরটা কোনটা আসলো, এটা ফানজাই। ফানজাই রাজ্যের জীবরা। এটা এই চিত্রটা কিসের বলতো, এই চিত্রটা কিসের? মাশরুম। মাশরুম। ব্যাঙের ছাতা আমরা বলতে পারি, তাই না? এই যে মাশরুম বা ব্যাঙের ছাতা ওরা সবাই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তাছাড়া তোমরা ওই যে আচারের মধ্যে দেখেছো কালো কালো সুতার মতো হয়, পাউরুটির উপরে সাদা সাদা পরে কালো হয়, তারপরে পেনিসিলিয়াম। হ্যাঁ কমলা লেবুর উপরে হয় পাউডারের গুঁড়ার মতো, তারপর আস্তে আস্তে কালো বর্ণের হয়, লেবুর উপরে হয়, এগুলো সবই হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন ফানজাইরা কি ধরনের, এরা হচ্ছে অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী মানে কি, মৃত জৈব পদার্থের উপর জন্মায়, পচা কাঠ, গোবর, হ্যাঁ মৃত কোনো পদার্থের উপর এরা জন্মায়। কিংবা পরজীবী অর্থাৎ মানুষ বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদের দেহে এরা বসবাস করবে, সেখান থেকে আশ্রয় লাভ করবে, পুষ্টি পাবে, কিন্তু বিনিময়ে কি করবে, তার ক্ষতি করবে। পরজীবীরা নিজের সুবিধার জন্য আশ্রয় লাভ করে, খাদ্য গ্রহণ করে, সমস্ত কিছু করে, কিন্তু যার দেহে বসবাস করে এত সুবিধা পাচ্ছে তার কি করে, ক্ষতি করে। যেমন আমাদের কি হয়, দাঁত হয়, ছুলি হয়, খুশকি হয়, এগুলো কি ফানজাইয়ের কারণে হয়, হ্যাঁ ছত্রাক জাতীয় এদের কারণে হয়, অণুজীবগুলোর কারণে হয়। এই ফানজাইরা তাহলে কি ধরনের, এরা অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা কেউ কেউ এককোষী অথবা মাইসেলিয়াম মানে সুতার মতো, মাইসেলিয়াম বা সুতার মতো অংশ দিয়ে গঠিত। তোমরা তো ওই যে যেটা আচারের কথা বলেছিলাম বা ইয়েতে সুতার মতো হয়, তাই না অনেকগুলা। এদের কি আছে, যেহেতু এরা ইউক্যারিওট রাজ্যে, ক্যারিওট মানে কেন্দ্র মানে প্রকৃত কোষী, এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এদের কোষ প্রাচীরটা কি হচ্ছে কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। এরা খাদ্য গ্রহণ করে কিভাবে, শোষণ পদ্ধতিতে। এরা খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, হ্যাঁ পচা কাঠ গোবরের উপর যখন তারা জন্মায় সেখান থেকে শুষে পুষ্টি উপাদানগুলো তারা নিয়ে থাকে। এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, যার কারণে এরা বর্ণহীন হতে পারে আমরা বলতে পারি। এবং এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এখন বলতে পারো যে হ্যাপ্লয়েড স্পোরটা কি জিনিস, তোমরা মনে আছে ক্লাস 7-এ অ্যামিবার স্পোরুলেশন পদ্ধতি পড়েছিলে? জি ম্যাম। জি ম্যাম। এখন এই ফানজাইয়ের এরা যে বংশবৃদ্ধি করে, এরা কতগুলো পাউডারের গুঁড়ার মধ্যে ছোট ছোট, এদের হচ্ছে স্পোর, এই স্পোরের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। এখন হ্যাপ্লয়েড কি, যেমন আমরা ডিপ্লয়েড জীব, আমাদের কোষে 2 সেট বা 2n সংখ্যক ক্রোমোজোম আছে, কিন্তু আমরা যখন বংশবৃদ্ধি করি, জনন কোষ তৈরি করে, তখন কোন পদ্ধতিতে করি, মিওসিস বিভাজন পদ্ধতিতে জনন কোষ তৈরি করি। সেই কোষগুলা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? রাইমা ম্যাম পুরুষদেরটা ডিপ্লয়েড। হ্যাঁ বুঝতে পারিনি, জনন কোষ কি ধরনের? হ্যাপ্লয়েড, কারণ
একটা স্ত্রী প্রাণীর হ্যাপ্লয়েড জনন কোষ, পুরুষ প্রাণীর হ্যাপ্লয়েড জনন কোষ, দুইটা হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট হয়। তার মানে আমাদের জীবগুলো এই ওদের জনন কোষগুলো, ওরা যেহেতু হ্যাপ্লয়েড জীব, তাহলে ওদের জনন কোষগুলা কি হবে, মানে জনন কোষ দুইটা মিলিত হয়ে গেল, তাহলে হয়ে যায় ডিপ্লয়েড। যেহেতু কিন্তু ওরা তো জীবটা হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড জনন কোষ যদি মিলিত হয় তাহলে ডিপ্লয়েড হয়ে গেলে ওরা ডিপ্লয়েড জীব না, সেই জন্য সেগুলোর মধ্যে মিউসিস হয়। মিউসিস হয়ে তখন হ্যাপ্লয়েড জীবগুলা জন্ম হয়। আচ্ছা, তারপরে আসছি পরের চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি, প্ল্যান্টি রাজ্যে। প্ল্যান্টি, এটা কি গাছের চিত্র, কি গাছ দেখা যাচ্ছে, এটা গাছটা আম গাছ। আম গাছ। তাহলে প্ল্যান্টি রাজ্যের এদেরকে নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এরা, এবং দেখে তো বোঝা যাচ্ছে এরা সবুজ, তার মানে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে এরা খাদ্য তৈরি করে। এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। টিস্যুতন্ত্র তোমরা তাও সেটা তোমরা ক্লাস 8 এ পড়েছো যে জাইলেম টিস্যু আছে, ফ্লোয়েম টিস্যু আছে, অর্থাৎ পরিবহন টিস্যুতন্ত্র আছে এদের। তারপর প্যারেনকাইমা কোলেনকাইমা টিস্যু আছে। এদের ভ্রূণ তৈরি হয়, বীজের ভিতরে ভ্রূণটা ঘুমন্ত অবস্থায় থাকে। বীজ হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত ভ্রূণ, বীজ হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত ভ্রূণ। এখন এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং ডিপ্লয়েড পর্যায় শুরু হয় সেখান থেকে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার আকৃতিতে কিছুটা পার্থক্য আছে। এইরকম দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট অর্থাৎ পুং গ্যামেট বা শুক্রাণু স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। তোমরা চতুর্থ অধ্যায়ে এই যে উদ্ভিদে বংশবৃদ্ধি পড়েছো, সেখানে আমি দেখিয়েছি কিভাবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয় এবং সেইভাবে যৌন জননের মাধ্যমে এদের বংশবৃদ্ধি হয়। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো কি সমস্ত সপুষ্পক উদ্ভিদ। এই গেল প্ল্যান্টি রাজ্য। তারপরের রাজ্যটা হচ্ছে কি সবচাইতে উন্নত রাজ্য, তাই না? তারপরেরটা হচ্ছে সবচাইতে উন্নত রাজ্য, এটার নাম কি, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্যের জীব কারা? আমরা পৃথিবীর সবচাইতে উন্নত প্রাণী বা জীব আমরা বলতে পারি। আমাদেরও নিউক্লিয়াস সুগঠিত, যেহেতু আমরাও ইউক্যারিওট, আমরা বহুকোষী প্রাণী। আমাদের দেহে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। আমাদের কোনো জড় কোষ প্রাচীর নেই, তবে হ্যাঁ প্ল্যান্টি রাজ্যের কি জড় কোষ প্রাচীর ছিল, সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর প্ল্যান্টি রাজ্যের মধ্যে বিদ্যমান, কিন্তু আমাদের কোনো জড় কোষ প্রাচীর নেই। প্ল্যান্টি রাজ্যের মধ্যে প্লাস্টিড আছে, কিন্তু আমাদের কোনো প্লাস্টিড নেই। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এই সমস্ত কোনো প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই, যার কারণে আমরা হচ্ছি কি, আমরা সবুজ না কমলা রঙের নন। আচ্ছা, প্লাস্টিড না থাকলে ভালো হতো না? প্লাস্টিড না থাকে আমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি না, কিন্তু রান্না করতে পারি, সেটা তার প্লাস্টিডের কারণে না। আমরা হচ্ছি হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। আমরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সব খাই, আবার প্রাণীর মাংস খাই, দুধ খাই, তাই না? সবকিছু খেয়ে থাকি। এখন আমরা কিভাবে খাদ্য খাই? আমরা গলদকরণ পদ্ধতিতে খাবার গিলে খাই, তাই না? এবং আমাদের কি, আমাদেরও জটিল টিস্যুতন্ত্র আছে, যদিও আমাদের জাইলেম ফ্লোয়েম টিস্যু নাই, আমাদের কি আছে, আবরণী টিস্যু আছে, পেশি টিস্যু আছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, তারপরে স্নায়ু টিস্যু আছে, যোজক টিস্যু আছে, আর কি আছে বলো তো, কোনটা বাদ গেল বলো, কোন টিস্যু বাদ গেল? এখন মনে পড়তে, হ্যাঁ, জনন টিস্যু, আমাদের জনন টিস্যু আছে। তা আমাদের জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান, হ্যাঁ, হৃদপেশি টিস্যু বা আমরা পরিপাক তন্ত্র, এগুলো সমস্ত কিন্তু টিস্যু তন্ত্র একত্রিত হয়ে গঠিত হয়।
আচ্ছা, আমাদের মতো উন্নত জীবরা, যেমন এখানে হাতির ছবি আছে আর অন্যান্য যে বড় প্রাণীগুলো আছে, সবাই যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং ডিপ্লয়েড